আবার আমন্ত্রণ ২১ রাতে আলোচনা করছি যে কমিশনগুলো গঠিত হয়েছে বিভিন্ন বিষয়ে সংস্কারের জন্য, সেইগুলো কতদূর যাবে, তার কর্মপরিধি কী হবে, এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং রয়েছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তুফাইল আহমেদ। ডক্টর তুফাইল আহমেদ, যে প্রশ্নটি ছিল আপনার কাছে বিরতি যাওয়ার আগে, সময় একটি বড় ফ্যাক্টর। 3 মাস প্রাথমিকভাবে সময় দেওয়া হয়েছে, এটি নিশ্চয়ই আরও বাড়বে সময়কাল বা ব্যাপ্তিকাল। যেটা এখন যেভাবে কমিশনটা কাজ শুরু করেছে, অন্তত ডিক্লারেশন হয়েছে, তাদের নাম দেখে বোঝা যায় তাদের টার্মস অফ রেফারেন্সটা কী হবে, কিন্তু ডিটেল করা হয়নি। যে সময়টার কথা বলছেন 3 মাস, তার মধ্যে তারা তো সব কিছু করে ফেলবেন না। এটা মূলত একটা মোটা দাগের জিনিসগুলো হয়তো ঠিক করবেন, করে যেটা মান্না ভাই বললেন এগুলো নিয়ে সংলাপ লাগবে। কারণ এটা আলটিমেটলি তো পলিটিশিয়ানরা ওন করতে হবে, এটাকে পলিটিসাইজ করতে হবে, পলিটিক্যাল ওয়েতে এটাকে তো জাতিকে গলাধকরণ করাতে হবে। সেই জন্যেই অর্ডিন্যান্স দিয়ে অনেক কিছু করা সম্ভব, ঠিক আছে, কিন্তু আমার মনে হয় যে এটা তো তাড়াহুড়ার কিছু নেই। এটা তারা যেটা আছেন এখন, তারা হয়তো নিজেরা এখন একজন ব্যক্তির নাম আমরা জানি, তারা ওই বিশেষ ক্ষেত্রে পারদর্শী লোক হিসেবেও পরিচিত জাতির কাছে, সেই হিসাবে ঠিক আছে। কিন্তু তারা হয়তো এককভাবে একজনে পারবেন না, নিশ্চয়ই তারা আরও লোকজনের সাথে সংযুক্ত নেবেন এবং এখানে তাদের একটা পার্মানেন্ট অফিস দরকার হবে, কিছু ছোটো ছোটো স্টাডি দরকার হবে, ছোটো ছোটো হয়তো 10 দিন 15 দিন 1 সপ্তাহ করা যাবে এরকম স্টাডি করতে হবে জিনিসগুলো। আর তারপরে এগুলো কনসলিডেট করে যে জনমতগুলো যে আছে অলরেডি, যেমন তার সংবিধানের ক্ষেত্রে যে কথাটা, যেমন দ্বিকক্ষের কথা আসছে, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার, তাহলে এটা আগের কনস্টিটিউশন নাই, এটা একদম নতুন জিনিস। দ্বিকক্ষ বিশিষ্ট করতে গেলে ওই সংবিধানের যে অংশে আইনসভা আছে সে পুরো জিনিসটাই পরিবর্তন হয়ে যাবে, এর নতুন জিনিস থাকবে না। হ্যাঁ, তাহলে নিম্নকক্ষ কীভাবে হবে সেটা যদি আবার যদি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে যান তাহলে সেটা অন্যরকম হবে। আবার দ্বিকক্ষের মধ্যে উচ্চকক্ষ যেটা, সেটা কীরকম হবে, তার ফর্মুলা কী হবে, সেটাও বিষয় আছে একটা। এটা বিভিন্ন দেশে বিভিন্ন রকম, ফেডারেল স্টেটে একরকম, ইউনিটারিতে অন্যরকম, সেই বিষয়টা আলোচনার প্রশ্ন আছে। সেই বিষয়গুলো তাদের যারা এখন বদ্দা ব্যক্তি তারা জানেন, আমেরিকান সিনেট কীভাবে কাজ করে বা কারা সিনেটার হন, আবার ব্রিটিশ লর্ড সভায় কারা আসেন, কীভাবে আসেন, ভারতের রাজ্যসভায় কীভাবে আসেন, তো এই এক্সপিরিয়েন্সগুলো তো আমাদের কাছে আছে। তা আমাদের জন্য কোনটা কার্যকর হবে সেভাবে আমাদের ওইটা দিতে, তাহলে সংবিধান পরিবর্তনের প্রশ্ন আসছে। 70 অনুচ্ছেদটা বহু বছর ধরে আমাদের একটা বিতর্কিত বিষয়, 70 অনুচ্ছেদ। এটা হচ্ছে ডিফেকশন, যে দল ছেড়ে চলে যাওয়াটা, এটা একটা সমস্যা ছিল এক সময়, সকাল বিকাল গভর্নমেন্ট পরিবর্তন হয়ে যাচ্ছিল, সেই কারণে 70 আনা হয়েছে বলে বলা হয়। কিন্তু যেভাবে আনা হয়েছে তাতে জাতীয় সংসদের সদস্যরা কন্ট্রোল করে দেওয়া হয়েছে, হ্যাঁ তাই না? তাহলে ওখানে আপনি কি লিমিটটা দিবেন সেটার একটা ডিসকাশনের প্রয়োজন আছে। হ্যাঁ, অর্থ বিল, সরকার পতনের বিষয়টা আপনি মাথায় রেখে কিন্তু সাধারণ বিলে যেন দ্বিমত করতে পারেন সে অবকাশ করা যায়, তাহলে এইটা সংবিধান ওইভাবে আসতে হবে। এরকম আর অনেকগুলো জায়গা। আরেকটা জিনিস, মৌলিক জিনিস আছে, সংবিধান এখন যেটা আছে সেটা মূলত স্বাধীনতার সময় সমাজতন্ত্রের দিকে আমাদের একটা বড় ধরনের আকর্ষণ ছিল, ঝোঁক ছিল। সংবিধানের ধারাটা কিন্তু সমাজতান্ত্রিক, কিন্তু আমাদের কাজকর্মগুলো এখন কিন্তু মার্কেট কেন্দ্রিক। এখানে একটা বড় কন্ট্রাডিকশন আছে, এটা রিজলভ করতে হবে। আমরা কোথায় থামবো? কল্যাণ রাষ্ট্র হিসেবে আমাদের কী কী করা দরকার, কতটুকু করতে পারবো আমরা, এখন সেটাও কিন্তু কিছু সন্নিবেশ হয়েছে, কিন্তু এখানেও কিন্তু সম্পূর্ণতা আসেনি। এগুলো দেখতে হবে। আর ছোটো ছোটো আরও অনেকগুলো জিনিস আছে, যেমন ধরুন আমি পান্না ভাই বিকেন্দ্রীকরণের কথা বললেন, বিকেন্দ্রীকরণ নীতির কিছু অংশ কিন্তু কনস্টিটিউশনে থাকতে হবে। বিকেন্দ্রীকরণটা এমন একটা বিষয়, এটা বিচার বিভাগের দরকার আছে, এটা প্রশাসনের দরকার আছে, এটা সর্বক্ষেত্রে ইকোনমিতেও দরকার আছে, ইকোনমিরও ডিসেন্ট্রালাইজেশন আছে। সেই জন্য বিকেন্দ্রীকরণের 4টা ধরন আছে। এর মধ্যে একটা হচ্ছে প্রশাসনিক, আরেকটা হচ্ছে পলিটিক্যাল ডিভলিউশন, যেটা এটা পলিটিক্যাল। তারপর যেটা প্রাইভেটাইজেশন, মার্কেটাইজেশন, এটাও কিন্তু একটা ধরন। এখানেও কিন্তু আপনার অর্থনীতির ক্ষেত্রেও কিন্তু একটা ইম্প্যাক্ট আছে বা ইমপ্লিকেশনস আছে। সেই কারণে বিকেন্দ্রীকরণটা সংবিধানে কিন্তু একটা বেসিক প্রিন্সিপাল হিসেবে আসতে হবে। তাহলে কিন্তু বিচার বিভাগকে ফলো করতে হবে, এটা প্রশাসনকে ফলো করতে হবে। তো এই বিষয়গুলো, সংবিধান কিন্তু মূল। সংবিধান ঠিক হলে ওই অন্যান্য সংস্কারগুলো কিন্তু ইজিয়ার হয়ে যায়। নির্বাচনটাও কিন্তু সংবিধানের অন্তর্গত বিষয়, নির্বাচন বিষয় সংবিধানে কিন্তু মূল জিনিসটা আসতে হবে। তো সুতরাং সেই জন্য বলছি যে সংবিধানটা কিন্তু সহজ না, সংবিধান সংস্কারটাই বেসিক মৌলিক। তারপরে পুলিশের সংস্কার বলেন, প্রশাসনের সংস্কার, অন্যান্য সংস্কার। যেমন আমি সংবিধানের একটা বিধানের কথা বলে লোকাল গভর্নমেন্টের কথাই বলছি। লোকাল গভর্নমেন্টে বলা হচ্ছে যে সমস্ত যে এককগুলো, সে প্রশাসনিক একক, সেই এককের সেবা, এককের প্রশাসন, এককের পরিকল্পনা, এগুলো লোকাল ইলেক্টেড যারা, তাদের মাধ্যমে পরিচালিত হবে বলা আছে। আরেক জায়গায় বলা হচ্ছে পার্লামেন্ট যেভাবে নির্ধারণ করে সেভাবেই চলবে।
তার মানে কি? এটা হচ্ছে বাসের মধ্যে লেখা থাকে না, বাসে ধূমপান করিবেন না, ধূমপান করা আইনত দণ্ডনীয়। আর কোনো অভিযোগ থাকলে ড্রাইভারকে জানান। এখন একজন ধূমপান করছে আর একজন যাত্রী ড্রাইভারকে জানাতে গেল, ড্রাইভারের সামনে লেখা আছে চলন্ত অবস্থায় চালকের সাথে কথা বলিবেন না। তাহলে কি হলো? তা আপনি সংবিধানের মধ্যে কিন্তু এরকম বহু জায়গা আছে, কিন্তু আপনাকে মৌলিক অধিকার দেওয়া হয়েছে, আবার মৌলিক অধিকারটাকে খর্ব করে দেওয়া হয়েছে যে এই ক্ষেত্রে এটা রাষ্ট্র পারবে। তার মানে গেল তো এই যে এক খাতে দেওয়া আর এক খাতে নেওয়া, এই বিষয়গুলো আছে না, এইগুলো কিন্তু পরীক্ষা করতে হবে। এইগুলো কিন্তু অনেক কঠিন ব্যাপার। আমি আরেকটা কথা বলে শেষ করবো রান্নাবাইয়ের জন্য, সেটা হচ্ছে প্রশাসনিক সংস্কার। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের দেশে বহু বছর পাকিস্তান আমলে প্রশাসনিক সংস্কার হয় না, ব্রিটিশ যেটা রেখে গেছে সেটা দিয়ে চালিয়েছি। বাংলাদেশ হওয়ার পরে মুজাফর আহমদ চৌধুরী সাহেবের একটা রিপোর্ট ছিল স্বাধীনতার পরে, এইখানে অনেক বেসিক মৌলিক পরিবর্তনের অনেকগুলো ইঙ্গিত ছিল, কিন্তু এই রিপোর্ট কোথায় গেছে কেউ জানে না। তার বাংলাদেশে আরও পরবর্তী সময়ে গিয়ে অনেকগুলো কমিটি কাজ করেছে, নুরুন নবী চৌধুরীর কমিটি, তারপরে ফজলুর রহমান সাহেব সিএসপি ওনার কমিটি, তারপরে এটিএম শামসুল হক উনি মন্ত্রীর পদমর্যাদায় কমিশনের চেয়ারম্যান হয়েছেন, তারপরে আকবর আলী খান সর্বশেষ আসছেন তত্ত্বাবধায়ক সরকারের আমলে। এখন কারা কর্তৃক কী করেছেন, রিপোর্ট কী হয়েছে, এগুলো আর কেউ জানি না আমরা। তাহলে এদেশে সংস্কারের ইতিহাস কিন্তু, কমিশনের ইতিহাসগুলো কিন্তু অত্যন্ত ধোঁয়াশাপূর্ণ, আমাদের তিক্ত অভিজ্ঞতা রয়েছে। সেজন্য এই কমিশনের রিপোর্ট এবং কিভাবে হচ্ছে, কোন পদ্ধতিতে হচ্ছে, কি রিপোর্ট হচ্ছে, এটা কিন্তু আমরা দেখতে চাইব। এটা হয়তো একটা সরকারের পক্ষে সব কিছু বাস্তবায়ন সম্ভব নাও হতে পারে, কিন্তু রিপোর্টে থাকলে এটা একটা পথরেখা তৈরি হয়ে যাবে। এটা কিন্তু যে কোনো সরকারের জন্যই কিন্তু এটা একটা গাইডলাইন হিসেবে কাজ করবে। এখন আমি মনে করি আমাদের এখন সময়ে বর্তমানে ব্রিটিশ আমলের যে উত্তরাধিকার পাকিস্তান পেয়েছে, পাকিস্তানের উত্তরাধিকার বাংলাদেশ পেয়েছে, এখানে এসে আস্তে আস্তে কী হয়েছে, আমরা বারবার কিন্তু এসআরও দিয়ে চেঞ্জ করেছি সব কিছু করতে করতে সরকারের আকারটাকে অনেক বাড়িয়ে ফেলেছি। সরকার কিন্তু এখন এমন বেড়ে গেছে, যেমন বড় ভুঁড়ি হয়ে গেলে যেমন চলাচল করতে পারে না, সরকারের এখন মাথা এবং ভুঁড়ি এত বড় হয়ে গেছে, এ থেকে পায়ে কিন্তু তার ভার নিতে পারছে না। এই সরকারটাকে আমাদের স্মল অ্যান্ড স্মার্ট একটা গভর্নমেন্ট দরকার। স্মল অ্যান্ড স্মার্ট বলবো আমি, দুটো শব্দ। স্মল এই অর্থে আমার কতগুলো মিনিস্ট্রি এখন আছে, কতগুলো ডিভিশন আছে, এতগুলো মন্ত্রণালয় এবং এতগুলো ডিভিশন আমার দরকার আছে কিনা। আমি শুধু সচিবকে পদোন্নতি দেওয়ার জন্য, লোকজনদের জায়গা করার জন্য আমাকে খালি ডিভিশন বানাতে হবে, এই কারণগুলোতে ডিভিশন হওয়া দরকার নেই। এগুলো কিন্তু ড্রাস্টিক্যালি এখন দেখার প্রয়োজন আছে। আমার এত মিনিস্ট্রি দরকার আছে কিনা, এত মন্ত্রী বানানোর জন্য দরকার আছে কিনা আমার। আর এই যে 450-এর মতো যে দপ্তর কর্পোরেশনসগুলো আছে, এগুলোর মধ্যে কতটা আসলে কাজ আছে এখন, নাকি ওভারল্যাপ আছে? ওভারল্যাপটা আপনি দেখতে পাবেন যখন আপনি উপজেলায় যান। উপজেলায় গিয়ে দেখবেন যে হ্যাঁ, এই যে কাজগুলো গেছে উপজেলার পর্যন্ত 30টা ডিপার্টমেন্ট কাজ করছে, এখানে ওভারল্যাপ আছে। অনেকের কোনো কাজ নাই তো খইবাজ, আরে একটা কাজ দাও, আরেকটা কাজ নাও। এখন কি করছে, প্রত্যেকটা অফিসার করে ট্যাগ অফিসার, ইউনিয়ন পরিষদ দেখাশোনা করবে। নানান ধরনের অসঙ্গতি রয়েছে। সুতরাং এই জন্য স্মল অ্যান্ড স্মার্ট গভর্নমেন্টের প্রশ্ন আসবে। আরেকটু বলে আমি শেষ করি, যেমন ধরেন ডিভিশন, একটা মাঠ প্রশাসনে যখন তবে ডিভিশন, ডিস্ট্রিক্ট, উপজেলা, ইউনিয়ন আছে। ডিভিশনের ফাংশন কি? ডিভিশনের কোনো বিশেষ কোনো ফাংশন, একটা পোস্ট অফিস। এই ডিভিশনটা রেখে এত পয়সা আমি খরচ করবো কিনা, আমি ডিস্ট্রিক্টটাকে স্ট্রেংথেন করি, ডিস্ট্রিক্ট কাউন্সিলের সাথে এই ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের রিলেশনশিপ করে দিই, সমন্বিত, এবং ওখানে একটা অনেক বেশি সম্পদ যাবে। সরাসরি সরকার ডিস্ট্রিক্টের সাথে যোগাযোগ করে কাজ করে, মাঝখানে ডিভিশন দরকার নেই। এই ডিভিশন তুলে দেওয়ার কথা বলছেন, ডিভিশনটা এটা ব্রিটিশ আমলে যখন রয়্যাল কমিশন অন ডিসেন্ট্রালাইজেশন করা হয়েছিল, তখন তারাই বলেছিল ডিস্ট্রিক্ট ডিভিশনের প্রয়োজন নাই। এখন বাংলাদেশে সমস্যা হচ্ছে, একটু যদি বোঝার জন্য আমরা জিজ্ঞেস করি, ডিভিশনটার মধ্যে যে ল্যান্ডের প্রয়োজন হয়, যে বিল্ডিং প্রয়োজন হয়, যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট অফিসের প্রয়োজন হয়, আচ্ছা, এইটা অপ্রয়োজনীয় মনে হচ্ছে আমার কাছে। এটা সরাসরি কেন্দ্র থেকে ডিস্ট্রিক্টে গেলে কিন্তু ঠিক আছে, ডিভিশন একটা প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই? একসময় যখন ডিভিশন করা হয়েছিল তখন দেশটা অনেক বড় ছিল এবং তখন কিন্তু যাতায়াত ব্যবস্থা দুর্গম ছিল, তখন কিন্তু ইন্টারনেট ছিল না, ভার্চুয়াল কোনো কমিউনিকেশন ছিল না, ফিজিক্যাল কমিউনিকেশনই করতে হতো। তখন কেন্দ্রীয় সরকারকে বা রাজ্য সরকারকে এটা সম্ভব হতো না, সেই জন্য ডিভিশনটা কাজে লাগতো। এখন কিন্তু এটা দরকার নাই। আমি একটু মাহমুদুর রহমান আপনার কাছে জানতে চাই, যেমন পুলিশ সংস্কার কমিশনে যিনি প্রধান হয়েছেন সফরাজ হোসেন, আমি তার প্রসঙ্গটা এই জন্যই নিয়ে আসছি যেহেতু অবশ্যই সব কিছুর সঙ্গে পলিটিক্যাল পার্টিগুলোর ইনভলভমেন্টের খুবই প্রয়োজন রয়েছে। কিন্তু ওনার একটি বক্তব্য নেওয়া হয়েছে যেখানে তিনি বলছেন যে সংস্কারের জন্য বর্তমান সরকার এবং ছাত্ররা যা চাইবে সেদিকে, বা ছাত্র আন্দোলনের সঙ্গে যারা ছিল তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে। পলিটিক্যাল পার্টিগুলোর কথা না বলাটা কি একটু অস্বাভাবিক মনে হচ্ছে? নিশ্চয়ই। একটা কথা আছে না যে রাজনীতি হলো সমাজের কর্ণধার, পরিচালক।
বাকিগুলো সব পরিচালিত হয়। সেটা আপনি ইকোনমিক্স বলেন, কালচার বলেন, যা বলেন, পলিটিক্স যেরকম করে বলবে সেটা সেরকম করেই হবে। এখন একটা বিশাল আন্দোলনের মধ্যে দিয়ে সরকারের পতন হয়েছে। বৈশিষ্ট্য হচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলো তখন সাইড লাইনে, গভর্নমেন্ট যেটা আসছে সেটা পলিটিক্যাল পার্টিগুলোর কনসার্নে হয়নি। এটা একভাবে হয়েছে, ছাত্ররাই বলুক, যেরকম করে বহু উপদেষ্টা বলেছে, প্রধান উপদেষ্টা বলেছেন যে এক অর্থে ওরাই আমাদের নিয়োগকর্তা। মাঝে মাঝে আমার মনে হয় কি জানেন, বড় বড় মানুষগুলো খুব মানে একটা বিষয়ে হালকা করে বোঝাবার জন্য, রস করবার জন্য হয়তো বলেন, বাট ওরা নিয়োগকর্তা, ছাত্ররা কীভাবে নিয়োগকর্তা হয়। তারপরে যাই হোক, আমি এটা মানে সিরিয়াস করে পয়েন্ট করছি না, কিন্তু তারপর একটা সেন্স দেয় যে ওরাই বোধহয় সব কিছু করছে। অথবা অ্যাডভাইজারও মনে করছেন, খোদ প্রধান উপদেষ্টাই যখন মনে করছে ওরাই তাকে নিয়োগ দিয়েছে, তো আমি আবার কে, আমি তো তার কর্তৃক নিয়োগকৃত। ফলে তারা যে শেষ পর্যন্ত এটা রাজনীতির কাছে যেতে হবে এই বিষয়টা তো মনেই রাখতে পারছে না। তারা যতগুলো অ্যামেন্ডমেন্ট যাই করুন সংস্কারের, পার্লামেন্টে পাস হইতে হবে তো, এই গভর্নমেন্টের র্যাটিফিকেশন লাগবে তো। এইটা তাদের জানেন না তা না, কিন্তু তারা মনে করছেন টেকেন ফর গ্রান্টেড, এটা তো হবেই। এই মনে করাটা ভালো নয়, মনে করা ভালো নয়। এই জন্য এটাও এক ধরনের স্বেচ্ছাচারী মানসিকতার পরিচয়। এটা কাউকে স্বেচ্ছাচারী হবার মতো প্রণোদনা দেয়, প্রবণতা তৈরি করতে পারে। সেইভাবে যিনি বলেছেন, আমি তার আসলে খুব ট্র্যাক রেকর্ড জানি না, ব্যাকগ্রাউন্ড জানি না, পলিটিক্সই তো ছিলেন না, সেটা বোঝাই যায়। 2003 থেকে 2007 পর্যন্ত স্বরাষ্ট্র এবং জনপ্রশাসন সচিবের দায়িত্বে ছিলেন। হ্যাঁ, সেই মানে আর কোনো ট্র্যাক রেকর্ডের মধ্যে কিছু নেই, ওটাও তো জানি না। ফলে উনি একটা মানে প্রফেশনাল বিউরোক্রেটের মতো যেরকম বলেছেন প্রফেশনাল বিউরোক্রেসিতে কি হয়, মানে এক স্তর উপরের যাকে তাকে বসিং করতে হয়, খুশি করতে হয়। পলিটিক্সে কিন্তু তা নাই। পলিটিক্সের সেন্ট্রাল লিডারের সাথে থানা লিডারও তর্ক করতে পারে না, এটা এরকম না, এটা এরকম, একটা ডিসকোর্স হয় যেটা বিউরোক্রেসিতে নাই। ইভেন এনজিওর মধ্যেও কথা বলেছে, তাও আমি দেখি না। এই জন্য বললাম যে এনজিওতে হয় কি, যিনি মোর এফিশিয়েন্ট, বেশি ফরেন ফান্ড ইউজ মানে ম্যানেজ করতে পারেন, যার ইনিশিয়েটিভ আছে, তারা ওইখানে এক ধরনের বসের মতো হয়ে যান। এবং এই যে আব্দুল আবু সাইদ, উনি তো তার বইয়ের মধ্যে লিখেছেন বা নিজে বলতেন যে আমি আমার সংগঠনের মধ্যে গণতন্ত্র চর্চা করা বিশ্বাস করি না, ওইটা ওয়ান ম্যান রুল হইতে হবে। অনেকে এরকম মনে করেন তো, মানে ডিক্টেটরশিপের আইডিয়া কোত্থেকে আসে। সেই জন্য আমি বলছি যে এরা রাজনীতির বিষয়টা সম্পর্কেই অনেকখানি এটা উদাসীনতায় ভোগেন। এবং আমি এর মধ্যে দেখেছি, আপনার প্রাসঙ্গিকভাবে বলে, আমি 2 জায়গায় বলেছি, এই পর্যন্ত পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কিন্তু কোনো ডিসকাশন হয়নি এই গভর্নমেন্টের। একটা অকেশন হয়েছিল, আমাদেরকে দেখেছে, যেমন ধরেন আমাদের গণতন্ত্র মঞ্চকে ডেকেছে, ডেকে বলেছে 15 আগস্টের ব্যাপারে কী করবো আমরা বলেন। তারপর টাইম কত, আধা ঘন্টা থেকে 35 মিনিটের মধ্যে কথা শেষ করতে হবে, তারা ব্যস্ত আছেন অন্য কাজে। তো এত বড় একটা এজেন্ডা দিয়েছেন 15 আগস্ট, এর মধ্যে কেমনি হবে? 6 পার্টি মিলে 45 মিনিট, 6 পার্টি মিলে, এর মধ্যে কিন্তু আর কোনো কথাই হয়নি। কিন্তু বিজনেস পিপলের সঙ্গে প্রধান উপদেষ্টা 2বার বা 3বার বসছেন, এবং সেখানে এমন এমন লোক আছে যারা বিগত সরকারের আমলে বসছে এবং ওই সরকারের জন্য জান দিয়ে দিয়েছে, এগুলো সব ডকুমেন্ট আছে। তো এইটারও কোনো মানে পার্থক্য করা হচ্ছে না। মানে ওই শেষ পর্যন্ত আলু আদা একসাথে বিক্রি করবেন চেষ্টা করলে তো পারা যাবে না। এই জায়গাগুলোর কারণে আমি মনে করছি এই বিভ্রান্তিগুলো হচ্ছে, এবং সেই কারণে না পুলিশের ক্ষেত্রে গভর্নমেন্ট এখন পর্যন্ত কোনো সাকসেস দেখাতে পেরেছে, না আপনি ধরেন সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের গত 2 দিন ধরে যেটা হলো, এটা একটা অবিশ্বাস্য ব্যাপার। যে মধুর ক্যান্টিনে যেরকম চেয়ার নিয়ে ছোড়াছুড়ি হচ্ছে, মনে হচ্ছে যে ডিসি হওয়ার জন্য মারামারি লেগে গেছে সচিবালয়ের মধ্যে। হ্যাঁ, মানে এটা কী ধরনের সচিবালয়ের মধ্যে হচ্ছে। এরপরে কি করলেন আপনি, এই নিয়োগ বাতিল। আচ্ছা, যারা চেয়ার চুরি করলো, মারামারি করলো, তাদের কি করা হবে? এই কালচারকে আমি তো শেখাতে পারি না। আপনি যখন বলছেন যে নতুন বাংলাদেশ গড়ব, তার মানে নতুন বাংলাদেশের নতুন কালচার, নতুন অ্যাটিটিউড, একটা সামথিং নিউ বানাবেন, কিন্তু পুরনো জিনিসটা থেকে আপনি প্রশ্রয় দিলেন এরকম করে। এমনিতেই কিন্তু জিজ্ঞেস করা যেতে পারে যে আপনি কীরকম করে এই যা কাজগুলো করছেন, যে এতই আক্রোশ তৈরি হয় যে ডিসিরা মারামারি করতে যায়। মানে নিশ্চয়ই অর্ডারের মধ্যে এমন কিছু ছিল, আপনি তো বাতিল করে দিয়েছেন, তারপরে ওইগুলো আপনার ভুল ছিল। এখন কিন্তু সরকারের ওই ধরনের ভুল করবার সুযোগ নেই। এগুলো হয় এক ধরনের অ্যাপাথেটিক পলিটিক্যাল অ্যাটিটিউড থেকে, রাজনীতি বিযুক্ত, আমরা ভালো মানুষ, আমরা রাজনীতির ঝামেলার মধ্যে নাই, অথচ ঝামেলা ছাড়া কোনো সমস্যারই তো সমাধান হচ্ছে না, এখনও কিন্তু পারছে না। এই যে ধরেন আশুলিয়াতে যে কাণ্ডগুলো চলছে এখন পর্যন্ত, এগুলো সবই ইমপ্লিকেশন পলিটিক্সের উপরে আছে, আপনার সংস্কার কর্মসূচি যা বলেন সবার মধ্যেই আছে। সব কিছু মিলে যদি গভর্নমেন্ট এটাকে হ্যান্ডেল করতে পারতো, এবং সেজন্য আমি আবার ডিসকোর্সের কথা বলবো, অংশীজন রাজনীতিবিদ সবার কথাই বলছি আমি, তাদের সঙ্গে
মানে একটা ধারাবাহিক আলোচনার মধ্যে দিয়ে অগ্রসর হতে পারতেন, তাহলে হয়তো সেটা বেটার হতো। সেটা অ্যাটিটিউড নাই এই গভর্নমেন্টের মধ্যে। আমি আসছি আপনার কাছে আবার ডক্টর তোফায়েল আহমেদ, দুদক নিয়ে একটু প্রশ্ন করতে চাই। দুদকের সংস্কার, মানে এই সংস্কারটা কেমন হতে পারে? যারা দুদক নিয়ন্ত্রণ করছে বা বিভিন্ন কর্মকর্তা পর্যায়ে রয়েছে, ডক্টর ইফতেখারুজ্জামান যিনি প্রধানের দায়িত্ব পেয়েছেন, তিনি নিজেও বলছেন যে দুদক বা দুর্নীতি যারা প্রতিরোধ করবে তারাই দুর্নীতি জুড়ে গেছে, এরকম অভিযোগ অনেকের বিরুদ্ধে রয়েছে। এই সংস্কারটি কেমন হতে পারে, নাকি শুধু কিছু ব্যক্তির মানসিকতার পরিবর্তনের মাধ্যমেই সমস্যাটি হবে? এটি আসলে, এই বিষয়টা আমার কাছে খুব কমপ্লিকেটেড মনে হয়। আচ্ছা, আমি ক্ষেত্রে দুদকের যে প্রথম আইনটা হয় তখন থেকে কিছুটা কাজ করেছি। আচ্ছা, প্রথম গোলটেবিল বৈঠকটা কিন্তু আমি সঞ্চালনা করেছিলাম, মওদুদ সাহেব তখন আইনমন্ত্রী, এবং তখন আব্দুল মতিন খুসরো, না মতিন সাহেব, মওদুদ সাহেব, ও আচ্ছা, মওদুদ সাহেব, মওদুদ আহমেদ, জি। হ্যাঁ। তখন খান সরোয়ার মোর্শেদ মরহুম এবং আমাদের মুজাফফর আহমদ সাহেব, তারা দুজনে ছিলেন ওই বৈঠকে। তো খান সরোয়ার মোর্শেদ সাহেব খুব সার্কাস্টিক্যালি একটা প্রশ্ন করলেন মওদুদ সাহেবকে। মওদুদ সাহেব উঠে যেতে চাচ্ছিলেন, তার অনেক কাজ আছে, বললেন না উঠতে পারবেন না, আমাদের কিছু প্রশ্ন আছে, এটা জবাব দিয়ে তারপর আপনি উঠবেন। তো উনি প্রশ্ন শুরু করতে বললেন যে আপনি এখন বাংলাদেশ সরকারের একজন দুর্দর্শ মন্ত্রী। উনি খুব হয়ে গেলেন, দুর্দর্শ মন্ত্রী আবার এটা কি? তো বলে, উনি যখন প্রথম বই লিখেছিলেন আপনি বইটা আমাকে দেখতে দিয়েছিলেন, আমি দেখে দিয়েছিলাম, এখন আপনি একজন খুব নামী লেখকও বটে, অবশ্যই আমি স্বীকার করি এটা। আমাকে একটা প্রশ্ন উত্তর দেন, যে মন্ত্রিত্ব করাকালীন সময়ে এই যে আইন করছেন দুদকের, সেই আইন তাকে প্রসিকিউট করতে পারবে কি না? ইয়েস অর নো একটা আনসার চাই। জি। বলে যে হ্যাঁ পারবে, মওদুদ সাহেব বললেন। কিন্তু আলটিমেটলি কি হলো? এরকম আইন কি হয়েছে? আমি মন্ত্রীর কথা বাদ দেন, মন্ত্রীদের সুপারিশে কাউকে ধরা হচ্ছে, কাউকে ছাড়া হচ্ছে, কাউকে ওপেন ক্লিন শিট দিয়ে দেওয়া হচ্ছে, এরকম একটা কমিশন কাজ করেছে। তো আইন যেটা ছিল সেই আইনটাকে বারবার শক্তিশালী করে দুদকের হাতে বেশি ক্ষমতা দেওয়া হয়েছে। তারা অ্যারেস্ট করতে পারবে, তারা ধরে রাখতে পারবে, তারা অনেক কিছু করতে পারবে। এটা করা হয়েছে, ওইটাকে আবার ড্রাকোনিয়ান করে ফেলা হয়েছে, জবাবদিহিতা নেই, তাই না? আপনাকে আমি এখন পছন্দ করি না, আপনাকে আমি এখন ধরে নিয়ে চলে যাব দুদকের ওই আইনে, এটা করে দিয়ে পেরেছি। তাহলে আমি আবার ওই বেসিক জায়গায় চলে যাব। সংবিধান কিন্তু বেসিক, দুর্নীতি দমন কমিশন আইন এটার মধ্যে কিন্তু বড় ধরনের পরিবর্তন আসার চেয়েও বড় হচ্ছে সংবিধান। তারপরে দুর্নীতি দমন কমিশনের ম্যানেজমেন্ট সিস্টেম এবং তাদের আইনে কি কোনো ঘাটতি আছে বর্তমান এক্সিস্টিং যে আইন? ঘাটতি না, আইনটা অনেক শক্তিশালী এখন। হ্যাঁ, আমি সে কথাই বলছি, বরঞ্চ মানুষগুলো মানসিকতায় তো পরিবর্তন এখানে হলে প্রসিকিউশনটার ক্ষেত্রে ডিলে হওয়া বা তদন্তের ডিলে হওয়া, এইসব কতগুলো জিনিস আছে। এগুলো ইফতেখারুজ্জামান সাহেব এই বিষয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন, তিনি বিভিন্ন বিভাগের দুর্নীতিগুলোকে আলাদা আলাদা করেও দেখেছেন। তো সেই দৃষ্টিকোণ থেকে হয়তো কিছু রেকমেন্ডেশন করতে পারবেন যেটা দুদক কার্যকর করবে। কিন্তু আমি একটা মানসিকতা পরিবর্তন না হলে আইনের সমস্যা এই কথাটা আমি বলতে চাচ্ছি, আপনি আইন পরিবর্তন করতে পারেন, কিন্তু মন পরিবর্তন করতে না পারলে, দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে না পারলে, আপনি টোটাল এনভায়রনমেন্ট পরিবর্তন করতে না পারলে কোনো কাজ করবে না। একই করতে ইলেকশন কমিশনের ক্ষেত্রে প্রযোজ্য। ইলেকশন কমিশন কোনোদিন দেশে ভালো নির্বাচন করতে পারবে না, সরকার লাগবে পিছনে। সরকারটা কে তার উপর নির্ভর করবে যে কমিশন ভালো নির্বাচন করতে পারবে কি পারবে না। যত রকম আইনই দেন, ওই রকম সরকার রেখে আপনি আওয়ামী লীগের মতো একটা সরকার রেখে বা একটা দলীয় সরকার রেখে আপনি নিরপেক্ষ নির্বাচন করবেন, এই দেশে এটা হবে না, এটা অনেক দিন হবে না এই দেশে। সুতরাং এখানে একটা নিরপেক্ষ সরকার লাগবে, তাহলে কিন্তু দুদক শক্তিশালী, নির্বাচন কমিশন শক্তিশালী, তখন কিন্তু প্রশাসন নিরপেক্ষ ব্যবহার করবে, আচরণ করবে, আদারওয়াইজ করবে না। তাহলে এইগুলো অনেকগুলো জিনিস ইন্টার রিলেটেড। একটা কমিশন কিন্তু সম্পূর্ণভাবে কাজ করে ফেলতে পারবে না। একটা কমিশনের কাজের সাথে আরেকটা কমিশনের কাজের রিলেশন আছে। সংবিধান কমিশনের সাথে প্রশাসন কমিশনের রিলেশনশিপ আছে, প্রশাসন কমিশনের সাথে দুদকের রিলেশনশিপ আছে। এগুলো ওইরকম হবে না আর কি। বিচার বিভাগের ক্ষেত্রেও কিন্তু সংবিধানের বিচার বিভাগের কাঠামো নির্ধারণ করবে। সুতরাং এগুলো কিন্তু ইন্ডিপেন্ডেন্ট কমিশন না যে আমি ইন্ডিপেন্ডেন্টলি কাজটা করে ফেলতে পারবো। এগুলো হ্যাঁ ইন্ডিপেন্ডেন্টলি একটা জিনিস ড্রাফট করবে, তারপরে এগুলো ইন্টারাকশন হবে অ্যাক্রস দি স্টেক হোল্ডার। যেমন পলিটিক্সের কথা যেটা মান্না ভাই বললেন, আমি তো এটা স্বীকার করি এবং এটা মনে করি যে এটা খুব ইম্পর্ট্যান্ট। মনে করেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সারা দেশে বিশ্বে অত্যন্ত সমাদৃত ব্যক্তিত্ব, কোনো সন্দেহ নেই। ওনাকে আমাদের পাওয়াটাই আমাদের সৌভাগ্য। ওনার মধ্যে একজন লোকে যে সময় পাওয়া গেছে, কারণ আমার এখানে লোক কোথায়, যারা দিবেন সবাই মানবে, শুনবে। তো এটা একটা সৌভাগ্য, এটা জাতির জন্য সৌভাগ্য। কিন্তু একটা জিনিস ভুলে গেলে চলবে না, ওনার ক্ষেত্রেও সকল অ্যাডভাইজারের ক্ষেত্রেও আমি যত মহাপুরুষ হই, দ্য ভেরি চেয়ার ইজ পলিটিক্যাল। এটা রাজনীতি বিযুক্ত চেয়ার না, কিন্তু আমি অরাজনৈতিক লোক ওখানে বসলাম, কিন্তু আমি রাজনীতি বিযুক্ত হতে পারছি না। আমাকে রাজনীতি মাথায় রেখে রাজনীতি কিন্তু আমাকে নিয়ন্ত্রণ করবেই।
প্রত্যক্ষভাবে সেই অথবা জায়গা থেকে- পরোক্ষভাবে। সেই জন্য এইখানে ওই কথাটা মনে রেখে কিন্তু ওই জায়গায় কাজ করতে হবে। একেবারে শেষ পর্যায়ে মাহমুদুর রহমান মান্না, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, যেটি ডক্টর তোফায়েল আহমেদ বলছিলেন যে রাজনীতি শেষ ঠিকানা আমাদের। সংস্কার যেমন প্রয়োজন নির্বাচনের স্বার্থে, সুষ্ঠু অবাধ নির্বাচনের স্বার্থে, আবার নির্বাচনটাও তো আপনারা চাচ্ছেন যত সম্ভব দ্রুত করতে, সেখানে না যত সময় দ্রুত আমি বলছি না, কেউ কেউ বলছেন। কেউ কেউ বলছেন। আমি ওই জায়গাটাই আমি জানতে চাই যে আপনার মন্তব্য কি, যেহেতু সরকারের পক্ষ থেকে কেউ কেউ বলছেন, কোনো উপদেষ্টা বলছেন যে সংস্কারের জন্য যতদিন প্রয়োজন সেটা শেষ করে তারপর নির্বাচন, এই জায়গাটাই আপনার মন্তব্য। ওই আমি কিন্তু প্রথমেই বলছিলাম, যতদিন প্রয়োজন সংস্কার শেষ করে করবো, এই রকম অ্যাটিটিউড ভালো নয়। তারা যেরকম করে এজেন্ডা বলছে যে এই জায়গায় সংস্কার করতে চাই টু দিস লিমিট, সেটা করবেন, আমরা সবাই হ্যাপি হব, হয়ে গেছে, ভোট হবে। এখন এটার মধ্যে কারো যদি বলে না আরও দুটো পয়েন্ট বাকি আছে, এটা না করলে কিন্তু প্রপার ইলেকশন হবে না, তাকে সেই সময়টা দেওয়া উচিত। কিন্তু যে প্রশ্নটা আপনি শুরু করতে চেয়েছিলেন বলে আমার মনে হলো, সেটা হচ্ছে রাজনীতি যেহেতু নিয়ন্ত্রক, সেই রাজনীতিকে আবার যারা পরিচালনা করছে, রাজনীতি যারা চর্চা করছে, রাজনৈতিক দলগুলো, তাদের ব্যাপারটা কি হবে, তাদের কোনো সংস্কারের প্রশ্ন কি আছে, এখানে একটা মুশকিল আছে। আমি একটা রাজনৈতিক দল করেছি, আপনি কোনো একজন বিউরোক্রেট, আপনি কোনো সোশ্যাল ওয়ার্কার যাই হন, আপনি আমার দল কিভাবে চলবে তা তো গাইড করতে পারেন না। আপনি বলতে পারেন যে ওভারঅল পলিটিক্সের এই হলো ধরন, এই তার কালচার, এই হলো তার ল্যাঙ্গুয়েজ, এটা লাগবে। কেন লাগবে? যে একটা নেত্রী বা একজন নেতা মনে করেন অবলীলায় মিথ্যা কথা বলে যাচ্ছেন, মানুষকে শিখতে হবে তাকে ঘৃণা করতে, যে মিথ্যাবাদী দলের নেতা হতে পারে না, একটা ঘুষখোর দলের নেতা হতে পারে না, একটা ইল বিহেভ লোক যে অন্যকে সম্মান করতে জানে না সে নেতা হতে পারে না, গুন্ডামি যারা করে তাদেরকে ঘৃণা করতে হবে। মানে যতগুলো আপনার সমাজের মানে দোষ বলে বিবেচিত, সমাজের ক্ষতিকর কোনো রকম আচরণ দলের মধ্যে থাকতে পারবে না, এই ধরনের একটা সিস্টেম করা উচিত। আমি এখন বেশি করে দেখছি দুইবারের বেশি প্রেসিডেন্ট হতে পারবে না। তো মনে হচ্ছে উইনস্টন চার্চিলকে থার্ড টাইম বলা হয়েছিল যে না তুমি আবার হও, উনি বলেছিলেন নো, এটা হলো তার বদান্যতা। তখন যদি ইয়েস বলতেন, মানুষের মধ্যে তো এরকম প্রবণতা থাকতে পারে। আপনি আগে থেকে ওই কালচারটা তৈরি করবার জন্যে রাজনৈতিক দলের মধ্যে, এখন সেটা অনুশাসন বলেন বা যাই বলেন, রাজনৈতিক দলকে, রাজনৈতিক নেতাকে, রাজনৈতিক কর্মীকে রিফাইন্ড হতে হবে, প্রেজেন্টেবল হতে হবে, মানুষের কাছে গ্রহণযোগ্য হতে হবে। এটাই শেষ কথা। অনেক ধন্যবাদ মাহমুদুর রহমান মান্না, ধন্যবাদ ডক্টর তোফায়েল আহমেদ। শেষ? হ্যাঁ, কিছু বলুন আপনি, যদি 30 সেকেন্ডে বলেন। যেটা বলতে চাচ্ছিলাম, আইন করে সংস্কার, এটা আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির প্রবণতা। এখন ব্রিটেনে তো রিটেন কনস্টিটিউশনই নাই, যেটা মানবে বললেন উইনস্টন চার্চিল থার্ড টাইম রাজি হন নাই, কিন্তু থার্ড টাইমের জন্য রাজি হয়েছিলেন বা চেয়েছিলেন মার্গারেট থেচার, কিন্তু উনি কমপ্লিট করতে পারেননি সেটা। কারণ তারপরে দেখেন লাস্ট 1 বছরের ব্রিটেনের ইতিহাস দেখেন আপনি, 4জন প্রাইম মিনিস্টার গত হয়েছে, এবং পার্টি মেজরিটি ছিল। পার্টি তার নেতাকেই সেন্সর করে তাকে নামিয়ে দিয়েছে, কারণ সে মিথ্যা কথা বলেছে। এটাই হচ্ছে কালচার, রাইট, এখানেই কালচার, এখানে সুস্থ সংস্কৃতির ধারা রাজনীতিতে। দর্শক, শেষ করছি, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আবারও। এই ছিল আজকে আমাদের আলোচনা। নিশ্চয়ই আলোচনা আমরা আগামী দিনে আরও করব। 6 কমিশন, যদি সংস্কার কমিশন গঠিত হয়েছে, নিশ্চয়ই তারা অনেক দক্ষতা প্রজ্ঞার সঙ্গে কাজ করবে, কিন্তু যে বিশেষজ্ঞরা যে মতামতগুলো দিচ্ছেন অবশ্যই তাদেরকে সেইগুলো বিবেচনায় নিতে হবে বলে মনে করি। শুভরাত্রি, ভালো থাকুন সবাই। আপনারা দেখছেন 21শে টেলিভিশন। আমন্ত্রণ 21-এর রাতে। সংবিধান সহ প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্য 6টি কমিশন গঠন করা হয়েছে, আপনারা সবাই জানেন। এই কমিশনগুলোর কাজ আসলে কি হবে, কর্মপরিধি কি হবে, কতদূর যাবে, জন আকাঙ্ক্ষা কতটা পূরণ করতে পারবে এই কমিশনগুলো, এসব বিষয় নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। আমাদের আজকের বিষয় সংস্কার কমিশনগুলো যাবে কতদূর, এই বিষয়ে আলোচনার জন্য আমাদের 21-এর স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, রয়েছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ। মাহমুদুর রহমান মান্না,
প্রথমে আপনার প্রতিক্রিয়া জানতে চাই এই সংস্কার কমিশনগুলোর বিষয়ে। তার আগে আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই। আপনি সম্ভবত দীর্ঘ 9 বছর পর একুশে টেলিভিশনে এলেন। কি কারণ? মানে আমরা তো জানি যে এটি দখল হয়ে গিয়েছিল এবং দখলকৃত অবস্থায় স্বাভাবিকভাবে আপনাদের মতো মুক্তমনা মানুষদের না ডাকারই কথা। সেই জায়গা থেকে আপনার একটা প্রতিক্রিয়া, এবং আমাদের চেয়ারম্যান সহ আপনি একসাথে রাষ্ট্রদ্রোহ একই মামলায়, একই ধরনের মামলায় দীর্ঘ 2 থেকে 2.5 বছর কারাগারে ছিলেন। মানে আসেনি কেন, সে তো এই জায়গা থেকেই ক্লিয়ার যে আপনাদের এমডি ঢুকতে পারে না, চেয়ারম্যান সাহেব আসতে পারে না, জেলে আছেন, আমিও জেলে আছি, তো কীভাবে আসবো? মানে এরকম একটা ব্যভিচারের মতো হয়েছে যে যা মনে হতো তাই করেছি। আমি তো এইখানে আসতাম গেস্ট হিসেবে, আমি 2টো টেলিভিশনে, ইনফ্যাক্ট 3টা বলতে পারি, ATN নিউজ, চ্যানেল 24, তারপরে বাংলা ভিশন, এগুলোতে আমি প্রেজেন্ট করতাম। জাস্ট কেড়ে নেওয়া হয়েছে, করতে পারবে না, তাকে ডাকতে দেওয়া হবে না। তারপরে DGFI থেকে লিস্ট দেওয়া হতো, মানে অনেকের নাম আছে, আজকে যে অ্যাডভাইজার হয়েছেন আসিফ নজরুল, তার নামও ছিল, আমার নাম ছিল, নুরুল কবির, আরও অন্যদের নাম ছিল, এদেরকে ডাকাই যাবে না। সো আসতে পারি নাই। মানে যে শাসক কোনো রকম ভিন্ন মত সহ্য করতে পারবে না, তো সেই শাসকের অধীনে যে কোনো কিছু করাই তো খুব মুশকিল, সেই কারণে করতে পারিনি। এতে লাভের লাভ কি হয়েছে আসলে? এই যে আপনাদের মতো মানুষদের কণ্ঠ চেপে রাখা, একুশকে দখল করলো, বা আপনি যে প্রোগ্রামগুলো কন্ডাক্ট করতেন, নিজে মতো প্ল্যানিং করতেন, সেইগুলো বন্ধ করে দিয়ে এলো, এগুলো করে আওয়ামী লীগের কী লাভের লাভ হয়েছে? লাভের কথা তো নাই, তাদের যে ক্ষতি যা হয়েছে না, মানুষের ভালোবাসার জায়গা থেকে সম্পূর্ণভাবে অপসারিত হয়েছে আওয়ামী লীগ। ওই জায়গা থেকে বলছি আর কি, আপারদের যত আসবেন কেউই পছন্দ করছে না। এবং তারপরেও একটা জিনিস হলো যে যেভাবেই হোক, ইভেন আপনার শেখ মুজিব সম্পর্কে অনেক সমালোচনা থাকতে পারে, কিন্তু আমাদের স্বাধীনতার তো ইতিহাস আছে, স্বাধীনতা নিয়ে আমরা গর্ববোধ করি। এমনভাবে তারা কাজ করেছে যে স্বাধীনতার চেতনার কথা, মুক্তিযুদ্ধের চেতনার কথা এখন বলা যাচ্ছে না, আওয়ামী লীগের কথাও বলা যাবে না। বঙ্গবন্ধু পরিবার নিয়ে মানুষের মধ্যে কোনো রেসপেক্টিবিলিটি দেখছি না। মুক্তিযুদ্ধ শব্দটাও উচ্চারণ করা যাচ্ছে না, because এত চর্বিতে চর্বণ করে, এত মিস ইউজ করেছে, যার কোনো একটা রং মেসেজ যাচ্ছে মানুষের কাছে। এইরকম করে এই দেশের মানে কৃষ্টি, সাহিত্য, কালচার, মূল্যবোধ, ফাইনেস যেগুলো বলা হয়, এগুলো সব শেষ করে দিয়েছিল সরকার। ওই কারণে মানে আমরা আবার ফিরে আসতে পেরেছি, এটাই অনেক বড় জিনিস মনে করি আমি। যে প্রশ্নটা ছিল আপনার প্রতিক্রিয়া বিভিন্ন প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্য, ইনক্লুডিং সংবিধান, ঠিক আছে আপনার মতে, নাকি আরো কিছু করা প্রয়োজন ছিল? না, এটা হলো কি জানেন, এটা না অনেক বড় ক্যানভাস। তো সংস্কার কি, সংস্কার কোথায় শুরু হবে কোথায় শেষ হবে এটা তো বলতে পারবেন আপনি। আজকেও আপনি এইটা একটা খুবই সুন্দর ঘর করবার পরেও কেউ যদি এসে বলে যে এখানে এই জিনিসটা যদি করেন আরও সুন্দর লাগবে, ওটাই তো একটা সংস্কার। তো এইরকম করে সংস্কারটা একটা সতত চলমান প্রবাহের মতো, ধারার মতো। রাষ্ট্রকে আপনি প্রতিনিয়ত সংস্কার করবেন, তার আইন বলেন, বিচার ব্যবস্থা বলেন, অর্থনীতি বলেন, সাহিত্য সংস্কৃতি, সবই এরকম করে বদলাবে, নতুন নতুন জিনিস আসবে, হয়তো পুরোটা বাদ পড়ে যাবে। এটার কোনো জায়গাতে থামবার জায়গা নাই তো, যে এই পর্যন্ত গিয়ে আমার সংস্কার লাগছে না তখন আমি ভোট করব, এরকম না। এটা এইরকম হতে পারে যে আমাদের মূল লড়াইটা ছিল গণতন্ত্র নাই, গণতন্ত্রের জন্য যে নির্বাচন, সেই নির্বাচনটা ধ্বংস হয়ে গেছে। এখন ওই নির্বাচনকে নির্বাচনের জায়গায় ফিরে আনতে হবে, যেন মানুষ মনে করে যে এটা আমার ভোট, আমি দিতে পারছি এবং আমার রায়ের ভিত্তিতে সরকারটা গঠিত হচ্ছে, দেশ পরিচালিত হচ্ছে। ওই লেভেল প্লেইং ফিল্ড বা যা যা শব্দ আছে সেগুলো বলেন, সেই রকম একটা পরিবেশ তৈরি করা পর্যন্ত এটা অন্তর্বর্তী, এক সরকার থেকে আরেক সরকারে যাওয়া পর্যন্ত। সেদিক থেকে যদি দেখেন তাহলে সর্বশেষ ডক্টর ইউনূস যে এজেন্ডাগুলো দিয়েছেন, 6টা কমিশন, এগুলো কিন্তু একেবারে ডাইরেক্টলি ইলেকশনের সাথে যুক্ত নয়, কিন্তু ইনডাইরেক্টলি আছে। মানে কীরকম বলছি, যে ধরেন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, আপনি সব পুলিশটা ঠিক করে দেন, সিভিল ব্যুরোক্রেসি ঠিক করে দেন, ভোট দিয়ে দেন, এটা বলতে পারে কেউ, এরকম বলতেও কোনো কোনো দল এতদিন লাগবে কেন, 6 মাসের মধ্যেই করা যায়। কিন্তু যখন আপনি দেখছেন যে পুলিশ নাই, পুলিশ মোরালি ডিগ্রেডেড হয়ে গেছে, এবং পুলিশকে আপনি একটা ট্রাফিক পুলিশেরও ডিউটি পালন করতে পারছেন না, আপনি 6 মাস পরে তাকে কিন্তু ডিউটি করতে পারবেন না, ভোটেরটা তো পারবেনই না। পুলিশ বাহিনী হিসেবেই তাকে যেভাবে করাপ্ট করা হয়েছে, একে আবার একটা জনবান্ধব পুলিশ, গণতন্ত্রের বনাম পুলিশ বাহিনী করতে কতদিন সময় লাগবে আপনি জানেন না। যারা এটা হ্যান্ডেল করছেন, যারা এই কাজগুলো করছেন, তারা বলতে পারবেন কত দূর। আমরা দূর থেকে বুঝছি, একদম বুঝছি না যে তারা পুলিশের সাথে সিভিল ব্যুরোক্রেসি, তার সাথে আরেকটা জিনিস ধরেন,
এই যে বিশেষ করে বামপন্থীরা বেশি করে বলে কালো টাকার যে ছড়াছড়ি, এখন তো কালো টাকা মানে উড়ে বেড়াচ্ছে, আপনি দেখছেন না, ভোট আসলেই দেখবেন তার ইনফ্লুয়েন্স কত বেশি, ওটা বন্ধ করবেন কীরকম করে। সেই মিলে অ্যাজেন্ডাটা অনেক বড় হয়ে গেছে, ক্যানভাসটা অনেক বড় হয়ে গেছে। সেই দিক থেকে উনি যে 6টা কমিশন করেছেন, আমি মনে করি এটা একটা ভালো আইডিয়া। যদিও আমরা বাইরে বসে আমি তোমার সাথে কথা বলছিলাম যে লোকাল গভর্নমেন্টের ব্যাপারে নাই কেন, কারণ আমরা একটা কথা বলছি যে আমরা এক সরকারকে সরিয়ে আরেক সরকার বসাচ্ছি না, এক ফ্যাসিবাদের বদলে আরেক ফ্যাসিবাদ আসতে দেবো না। তো আরেক ফ্যাসিবাদ যাতে আসতে না পারে তার অন্যতম একটা ক্লজ হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার। আপনি কোনো একটা জায়গাতে ক্ষমতা কেন্দ্রীভূত করেন যদি, তাহলে এটার সুযোগ বেশি থাকে, উনি এক্সারসাইজ করতে পারেন। ওইটার কোনো কমিশন কিন্তু করা হয়। আমি একটু ডক্টর তোফায়েল আহমেদ, আপনার প্রতিক্রিয়া। যে 6 কমিশন গঠন করা হয়েছে এবং দীর্ঘদিন আপনি কত 40 বছর ধরে এই ধরনের কাজ নিজেই করে আসছেন, নানান ধরনের গবেষণা। অত্যন্ত সুন্দর সূচনা করেছেন। আমি যেটা বলবো, কমিশন করাটাই দেশে এটা খুব একটা হতো না। সুতরাং প্রথমে ওয়েলকাম যে অন্তত কমিশন করা হয়েছে। কিছু এই বিষয়ে যারা অনেক দিন ধরে চিন্তা ভাবনা করছেন বা বিশেষত জ্ঞান আছেন এরকম লোকদের দিয়ে কমিশন করেছেন অন্তত, সেই জন্য এটা ওয়েলকাম। এখন কথা হচ্ছে সংস্কার শব্দটা আমাদের দেশে একটু অন্ধের হাতি দেখার মতো হয়ে যায়। সব কিছু সংস্কার না, সংস্কার হচ্ছে মৌলিক কতগুলো বিষয়। কিন্তু মনে করেন যে মানব বললাম পুলিশের বিষয়, পুলিশের ক্ষেত্রে সংস্কার বললে আমি কি বোঝাচ্ছি? এখন আমার পুলিশই নাই, আমার থানা ম্যান করার মতো পুলিশ নাই, জনবল নাই, বা যারা আছে তাদের ওই মরাল নেই, যারা আছে তাদের মধ্যে সেই দক্ষতার সম্পন্ন লোকগুলোর মধ্যে অনেকে নাই, মাথা নাই, অত অন্যান্য অঙ্গগুলো আছে, এরকম অবস্থা বিরাজ করছে। তাহলে এখন আমাকে জরুরি ভিত্তিতে পুলিশ নিয়োগ, ট্রেনিং, এটা একটা বড় প্রশ্ন দরকার। তাহলে ওইটা কিন্তু সংস্কারের বিষয় না, এটা হচ্ছে একটা প্রশাসনিক বিষয়, পুলিশের একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ইস্যু। এটা কিন্তু সংস্কার বললে হবে না, এটার জন্য কমিশন লাগবে না। এখন যিনি হোমে আছেন, যে হোমে যারা কাজ করছেন তারা উপদেষ্টা মণ্ডলী আছেন, তারাই সিদ্ধান্ত নেবেন। যেমন আমি বলেছি, আপনি 1000 SI গ্র্যাজুয়েট নেন, নিয়ে জরুরি ভিত্তিতে তাদের প্রশিক্ষণ দেন। কোথায় দিবেন? সারদায় তো সব হবেন, সারদায় দিলেন, মিরপুরে পুলিশের একাডেমি আছে, ভাটিয়ারিতে মিলিটারি একাডেমি আছে, সিলেটে মিলিটারি আরও ট্রেনিংয়ের সুবিধা আছে। যতগুলো ট্রেনিংয়ের সুবিধা আছে সেগুলোতে নর্মাল সাধারণ ট্রেনিংগুলো দিতে পারবেন, ফিজিক্যাল ট্রেনিং এগুলো। এইবার আইনসঙ্গত আইনের যে প্রশিক্ষণটা পুলিশের লাগে, বিশেষ করে 1861-এর যে পুলিশ অ্যাক্ট থেকে আরম্ভ করে 1940-র যে পুলিশ রেগুলেশন, এগুলো তাদের বেসিক বাইবেল। এই ট্রেনিংগুলো দেওয়ার জন্য পুরানো পুলিশদের থেকে এটা পুল করেন। এটা তো ট্রেনিং, কিন্তু আইন নিয়েও তো নানান ধরনের বিতর্ক রয়েছে। না, আইন নিয়ে বিতর্ক যতই থাকুক, যে আইন ব্রিটিশ করে দিয়ে গেছে ওখানে কিন্তু আপনি বড় ধরনের চেঞ্জ করতে পারবেন না। ওরা এমনভাবে যেটা করতে পারবেন, আপনি প্রযুক্তি দিয়ে এটাকে সহজ করে নিতে পারবেন। ওরা কিন্তু এগুলো খুব ম্যাটিকুলাসলি করেছে। যেমন এভিডেন্স কীভাবে নেবে, রাত্রে যে অ্যারেস্ট করতে পারবেন না, এটা কিন্তু ওই আইনে আছে, ওই বিধিতে কিন্তু আছে, কিন্তু আপনি অহরহ রাত্রে অ্যারেস্ট করছেন। মহিলাদেরকে অ্যারেস্ট করতে গেলে কী করতে হবে পরিষ্কার করে বলা আছে, কিন্তু আপনি মানছেন না। কিন্তু সেই জন্য আগে এগুলো করার সময় এগুলোকে আগে যারা ভালো বুঝে জানে এটা কি আছে, এটা কীভাবে কার্যকর করবো এবং কি নাই, ওই জিনিসটা তো আইনের মধ্যে লাগবে। কিন্তু আমি বলছি এখন এই মুহূর্তে আমার যে ফায়ার ফাইটিং, এখন তো সংস্কারের প্রশ্ন, এটা আরও দীর্ঘমেয়াদী প্রশ্ন। এখন আপনার হচ্ছে ফায়ার ফাইটিংয়ের প্রশ্ন, আমার এখন পুলিশের লোক দরকার আমার। সেই জন্য সংস্কারের শব্দটার মধ্যে অনেক সময় যেটা হয় যে আমরা সব কিছুকে সংস্কার মনে করছি, মনে করছে না। যেটা মানবাই বলেছেন, আমার যদি সংবিধানটা সংস্কারটা যদি আমি সঠিকভাবে করতে পারি, ওই কান টানলে মাথা আসার মতো ওই সাংবিধানিক সংস্কারের মধ্যে কিন্তু প্রশাসন চলে আসবে, বিচার চলে আসবে, অনেকগুলো জিনিস কিন্তু ওখানে আসবে, এটা ওভারল্যাপ হবে কিন্তু। আর নির্বাচনের প্রশ্ন আসবে, নির্বাচনের সংবিধানের বিষয়, ওখানে কিন্তু এটাকে আপনার আনতে হবে। সেই জন্য বেসিক কতগুলো মৌলিক কতগুলো জায়গা আছে, ওই মৌলিকগুলো সংস্কারের মধ্যে সংবিধান একটা, সংবিধান সংস্কার একটা। আচ্ছা, বিচার বিভাগের সংস্কারের কথা বলেছেন, সেখানেও প্রশ্ন আছে। যেমন বিচার বিভাগের সংস্কারের ক্ষেত্রে সংবিধান তো প্রথম বিচার বিভাগের গাইডলাইন সংবিধানই দিবে। যেমন বিচার বিভাগের সংস্কারের ক্ষেত্রে আমরা যারা মাঠে কাজ করি তারা বলি একটা কথা, যে আমি যেটা বিশেষ করে সবসময় বলে থাকি, আপনার বিচারালয় ঢাকা আর ডিস্ট্রিক্টে গেছে, থেমে গেছে। হাইকোর্ট ঢাকায়, অ্যাপিলেট ডিভিশন ঢাকায়, ঠিক আছে, কিন্তু বিচারের যে সংখ্যা বেড়েছে আপনার 40 লক্ষের মতো বিচার মামলা আপনার যে পেন্ডিং রয়ে গেছে, এগুলো শেষ করতে গেলে আপনার হাইকোর্টের 4-5টা বেঞ্চ আপনাকে বাইরে করতে হবে। এটার জন্য কিন্তু সংস্কার লাগে না, প্রশাসনিক অর্ডারে হয়, সংবিধান সেই ব্যবস্থা আপনাকে রেখেছে, এখনকার সংবিধানও আছে। তারপরে হচ্ছে বিচার প্রার্থীদের যে দুর্ভোগ কমানোর জন্য উপজেলাতে বিচারালয় নিয়ে যাওয়া দরকার আছে।
দেওয়ানি এবং ফৌজদারি আদালত উপলাভ পর্যন্ত নেওয়ার দরকার আছে। এটাও প্রশাসনিক সিদ্ধান্ত হতে পারে। তো আমার প্রশাসনকে এটা বুঝতেছেন কিনা? আগের প্রশাসনকে তো অনেকবার বলা হয়েছে, তখন উকিল সাহেবরা আবার বিভিন্ন রকম বাগড়া লাগাই দেন, তারা প্র্যাকটিস করতে ঢাকার বাইরে যাবেন না, জি। তারা প্র্যাকটিস করতে ডিস্ট্রিক্টের বাইরে যাবেন না। কিন্তু এখন যারা সুবিধা হয়েছে, প্রচুর দেশে ল ডিপার্টমেন্ট হয়েছে ইউনিভার্সিটিগুলোতে, প্রচুর ল গ্র্যাজুয়েট বেরিয়েছে, তারা এখন লয়ার হচ্ছে। তারা এখন যদি আপনি নিয়োগ করেন, তারা ভালো মেধাবী ছাত্রগুলো কিন্তু আগের দিনে হচ্ছে রাত্রে ল পড়ে কিন্তু লয়ার হয়েছেন। এখন কিন্তু ফুল টাইম স্টুডেন্ট, ল পড়ে অনার্স মাস্টার্স করে কিন্তু লয়ার হতে Practice পারছেন করতে এবং হয়। বিচার বিভাগে যেতে পারছেন। আমার চিফ জাস্টিস ছিল রাত্রে পড়াশোনা করার চিফ জাস্টিস ছিল আমাদের, তাই না? এখন কিন্তু আপনি কোয়ালিফাইড লোক পাচ্ছেন, কিন্তু তাদেরকে এমপ্লয় করার মতন জায়গা আপনার আছে, এগুলো কিন্তু আমরা পূরণ করছি না। সুতরাং যেমন আমি একটা কথা বললাম, বিচার বিভাগের কথা বলতে গিয়ে বললাম, কিন্তু আমাদের যারা ট্রেডিশনাল বিচারপতিরা এরা কিন্তু নিচে কোর্ট যাওয়াটা পছন্দ করে না। কেন জানি না আমি বিচারপতি খায়রুল হক সাহেব থেকে অনেক বিচারপতির সাথে আলাপ করেছি, তারা কিন্তু এটা কেন জানি না মানে নিতে পারেন না যে হাইকোর্টের বেঞ্চ ঢাকার বাইরে যাবে, তারপরে নিচে ডিস্ট্রিক্ট থেকে কোর্ট, লোয়ার কোর্টটা থানা পর্যন্ত যাবে, উপজেলা পর্যন্ত, এটা তারা মানতে পারেন না। মানে আমাদের সবার সব স্তরের মানুষের মধ্যে কি একটা সংরক্ষণবাদী মনোভাব? হ্যাঁ, কারণ হচ্ছে এখন উপজেলা লেভেলটা অনেক ডেভেলপ, মনে হয় যে সুবিধাজনক আর কি। সুবিধা, comfort আচ্ছা। feel করে এখানে। কারণ উপজেলা লেভেলটা অনেক ডেভেলপড এখন। কেন সরকারের সব বিভাগ আছে, প্রাইভেট সেক্টরের সব কিছু আছে, বিচার বিভাগ যেতে পারবে না কেন? এটা না যাওয়াতে কি হচ্ছে, এখন সমস্ত বিচার আচারগুলো কিন্তু এখন থানা করছে, থানা এখন বিচারালয় হয়ে গেছে। রাত্রে আপনি Exactly. থানায় গিয়ে দেখবেন, থানাতে এখন তো হচ্ছে না, যেহেতু এখন অন্যরকম হয়ে গেছে। আমি তো আমার হাটহাজারি থানাতে আমি গিয়ে রাত্রে দেখেছি 5টা 7টা সালিশ বিচার হচ্ছে থানায়। এই সাভার থানাতে বরঞ্চ এসআইরা আলাদা আলাদা অফিস করে করে এগুলো করতেন, নিজস্ব ভাড়া টাকায় অফিস করে করে। এগুলো হচ্ছে ওই বিচারালয় নাই, তাহলে চেক অ্যান্ড ব্যালেন্স হচ্ছে না। আমি একটু মাহমুদ রহমান ডক্টর তোফায়েল আহমেদ বেশ কয়েকটি বিষয়ের মধ্যে নিয়ে এসেছেন। বিশেষ সংবিধানের প্রসঙ্গটি এসেছে, ব্রিটিশ আইনের বিষয় এসেছে, পুলিশ সংক্রান্ত। যেমন বললেন ডক্টর তোফায়েল আহমেদ যে ব্রিটিশ আইনে যথেষ্ট, যদি সেগুলো যথাযথভাবে ইমপ্লিমেন্ট করা যায়, আনতে হবে, basic জিনিসগুলো যদি ইমপ্লিমেন্ট করা যায় তাহলে এত বিতর্ক থাকতো না হয়তো। উনি বলছেন কিন্তু পার্টিকুলারলি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে হ্যাঁ, লক্ষ্য আমি করে। সেটা বলছি, আমি ওটাকে উদাহরণটা নিয়ে এনে আমি একটু সংবিধানের বিষয়ে জানতে চাই। যেমন সংবিধান কমিশনের, সংস্কার কমিশনে যাকে প্রধান করা হয়েছে, আমরা সবাই তাকে চিনি খুব ভালো করে, ডক্টর স্বাধীন মালিক, তার মন্তব্য জানতে চাওয়া হয়েছিল এরপরে বিবিসির পক্ষ থেকে, তবে তার মন্তব্য পাওয়া যায়নি যেভাবে হোক। কিন্তু দুদিন আগে বিবিসির সঙ্গে আরেকটি সাক্ষাৎকারে তিনি বলেছেন যে সংবিধানে পরিবর্তন তেমন কোনো প্রয়োজন নেই, যা রয়েছে যথেষ্ট পরিমাণ বাংলাদেশের যে স্পিরিট ছিল, মুক্তিযুদ্ধের যে স্পিরিট ছিল, তার আলোকেই সংবিধান করা হয়েছে। সমস্যা হচ্ছে এগুলো আমরা যথাযথভাবে ফলো করছি না। এই বিষয়টা কি আপনি? প্রথম কথা হচ্ছে যে আমি ওনার কোনো ইন্টারভিউ দেখিনি এই ব্যাপারে। ব্যক্তিগতভাবে তো ধরেন আমাদের অনেক ঘনিষ্ঠতা আছে, কথাবার্তা বলি, এবং সেই কথাবার্তা বলতে গিয়ে কনস্টিটিউশনের উপরে, কনস্টিটিউশনের যে লিমিটেশনগুলো আছে সেগুলো তার সাথে আবার যতটুকু কথা হয়েছে আমি কিন্তু তাকে সহমত দেখেছি। যেমন মনে করেন ডক্টর আকবর আলী খান একটা হিস্টোরিক্যাল একটা বক্তৃতা দিয়ে ফেললেন, আমরা সবাই জানি, কিন্তু তবু আমরা বলতাম না। উনি বললেন যে আমাদের কনস্টিটিউশন এই প্রধানমন্ত্রীকে জারের মতো বা মোগল এম্পায়ারদের মতো পাওয়ারফুল করেছে, তার কোনো জবাবদিহি নাই, এবং কোনো জায়গাতে তাকে কোনো কিছু ফেস করতে হয় না। তো এটা ডেমোক্রেসি হতে পারে না। 72-এর সংবিধান ওই অর্থে গণতান্ত্রিক না। খেয়াল করেন, তার আগে পর্যন্ত 72-এর সংবিধানের প্রশংসা করতে করতে আমাদের বুকে ফ্যান উঠে গেছে। কিন্তু উনি যখন বললেন, তারপরে যেমন আমি নিজে কথা বলেছি, অন্যান্য কথা বলছেন, এখনও ডক্টর কামাল জীবিত আছেন, যে এরকম কীরকম করে হলো, আপনি তো লিখেছেন এইটা, যদি উনি লিখেছেন কি কাট টু পেস্ট করেছেন। উনি ওই একটি কথা বিতর্ক যেটি বলেছেন সে উল্লেখ না করলে আবার খণ্ডিত হয়ে যাবে। তুমি 153 অনুচ্ছেদের কথা বলেছেন যে এটা নিয়ে অনেক বিতর্ক, এটা নিয়ে কথা বলা যেতে পারে। ডক্টর কামাল না না না, ডক্টর স্বাধীন মালিক। আচ্ছা, না, তার- ওইটাও আমি শুনি নাই। আচ্ছা। কিন্তু আমি যেটা বলছি তা হচ্ছে যে ডক্টর কামালের তখন বক্তব্য ছিল যে এত যে পাওয়ারফুল করছেন প্রধানমন্ত্রীকে, এটা তো ইয়ার। উনি বলেছেন সামনে বঙ্গবন্ধু ছিল, সো ওনাকে আমরা সবই তো দিতে পারি, আনসার ছিল। আপনি বুঝে দেখেন এরকম এত বড় একটা মানুষ যখন কনস্টিটিউশন লিখছেন তখন এরকম করলেন কেন? এরকম করে 153-এর উপরে আমি ঠিক পার্টিকুলারলি আবার মানে দেখেছি, অবজারভেশনের ভিত্তিতে আমি একটা কথা আপনাকে বলতে পারবো না, ওটা যদি থাকে সেটাও আলোচনা হতে পারে। কিন্তু এখন যে বিষয়গুলো এসছে, ধরেন প্রায় একটা জাতীয় ঐক্যমত্যের মতোই হয়েছে যে 2 টার্মের বেশি নয়। আবার সেই 2 টার্ম কি কনজিকিউটিভ নাকি গ্যাপ দিয়ে এটা নিয়েও একটা আলোচনা আছে, সেটাকে ক্ল্যারিটি হয় নাই। তো এটা তো আপনি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের প্রশ্ন। যদি উনি বলেন যে না আমাদের যেটা আছে সেটা মেনে গেলেই তো হয় না, মেনে গেলে হয় না, এই জিনিসগুলো আপনাকে চেঞ্জ করতে হবে। তারপরে ধরেন ডিসেন্ট্রালাইজেশন, আমি মনে করি যে আমি একটু আগে বলছিলাম যে চেক টু দি রিটার্ন অফ ফ্যাসিজম,
তবে ডিসেন্ট্রালাইজেশন অনেকগুলোই বোধহয় অর্ডিনেন্স করেই করা যায়। এর মধ্যে খুব কনস্টিটিউশন ইমপ্লিকেশন কী আছে আমি দেখি না। একটাই হয়েছিল ওই যেটা উনি বললেন, যখন হাইকোর্টগুলো এরশাদ সাহেব 7 ডিভিশনই দিয়ে দিলেন, তখন তারা বলেছিলেন যেটা কনস্টিটিউশনের পরিপন্থী, এবং সেই ভিত্তিতেই ওটা ক্যান্সেল হয়ে গেছিল। তারপরে আবার যখন সবাই বলল যে মানুষ খুশি হয়েছিল, মানুষের চাইতে বড় আবার কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের প্রশ্ন কেন আসবে এখানে, তখন তারা বলেছিলেন না আমরা হয়তো হাইকোর্ট ফুল বেঞ্চ দিতে পারি না, কিন্তু সার্কিট বেঞ্চ দিতে পারি। তো সার্কিট বেঞ্চে নিয়ে যেত, কিন্তু সেটা করা হয়নি। সেই অর্থে আমি বলছি যে মানে বিচার বিভাগ জনগণের দোরগোড়ার কাছে নিয়ে যাবেন। কনস্টিটিউশনে কি লেখা আছে ওটা ইম্পর্টেন্ট না, এটা নেবার জন্য যেটা করা দরকার হলে কনস্টিটিউশন বদলাবো। এখন তো এরকম করে কথা হচ্ছে এই কনস্টিটিউশনই ফেলে দেন, বিভিন্ন জনই বলছে, ছাত্রও বলেছে নতুন কনস্টিটিউশন সেকেন্ড রিপাবলিক করেন, আবার কেউ বলছেন রিরাইট করেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ওটা বিরাট হ্যাসেল হবে, ওটার মধ্যে যাওয়া যাবে না। কারণ পাকিস্তান আমলে কনস্টিটিউশন লিখতে গিয়ে কত যে হ্যাসেল হয়েছিল, এবং শেষ পর্যন্ত ইতিহাসটা তো ভালো ছিল না। এইটা অ্যামেন্ডমেন্ট করেই সেরকম জায়গায় যাওয়া যেতে পারে। কনস্টিটিউশন কমিশন কি করবে, এই গভর্নমেন্ট যেটা করতে চাইছে তা হচ্ছে তারা নিজেরা 1 তারিখ থেকে বসবে, 3 মাসের মধ্যে এক্সপেক্ট করে যে তারা তাদের প্রপোজাল, ড্রাফট প্রপোজালটা নিয়ে আসতে পারবে। ফাইন উইথ দ্যাট। ওইটা আনবার পরে অংশীজনের সাথে কথাবার্তা বলুক, তারপরে এটাকে একটা জাতীয় ঐক্যমত্যে নিয়ে আসুক। এটার একটা বড় সমস্যা আছে কি, কনস্টিটিউশন বলেন বা যে কোনো জিনিস বলেন, আমাদের রাজনীতি ডায়াগোনালি এত অপোজিট। মানে কেউ বলবে ইসলামিক রিপাবলিক চাই, কেউ বলবে সেকুলার কনস্টিটিউশন চাই। এটার আপনি ঐক্যমত্য করার তো জায়গা নেই, এটা কোনো জায়গাতে মিট করে না। যেহেতু গভর্নমেন্ট ড্রাইভিং সিটে আছে, তাদেরকে কারেক্টটা বলতে হবে এবং সেটা পিপলের মধ্যে উইন করে আনতে হবে। ওই জন্য মাঝে মাঝে যখন কেউ কেউ বলেন যে এদের টার্মস তো খুবই লিমিটেড, একেবারে লিমিটেড নয়, ওই সিদ্ধান্ত কে দেবে? ধরেন সবচেয়ে বড় দল বিএনপি দিলে কি বাকিরা মানবে? কিন্তু গভর্নমেন্ট দেবার রাইট রাখে। তাদেরকে এই অর্থে কনস্টিটিউশনের যতগুলো প্রপোজাল আছে সবগুলোই হ্যান্ডেল করা, সময় লাগলে লাগুক। ওই জায়গাতেই আবার আমরা বলছি আমরা এই গভর্নমেন্টকে টাইম দিতে রাজি আছি, কিন্তু তাদের প্রপার কাজটা করতে হবে। আমরা একটা গার্ডে আছি, তুমি ইচ্ছা করে দেরি করছো কিনা, তুমি অযথা জটিল করছো কিনা বিষয়টা সহজে যদি করা যায়, তাহলে উনি যেরকম মনে করেছে তার প্রপোজালে, আমার কাছে বলেছে 1-1.5 বছরের মধ্যে হয়তো এই বিষয়গুলো নিষ্পত্তি করা সম্ভব। এবং সেই জন্যে এখনই করা ভালো। এই কারণে বলছি আমাদের পার্লামেন্টারি ডেমোক্রেসির প্র্যাকটিস কিন্তু খুব ভালো না। আর এমনিতেই পার্লামেন্টারি ডেমোক্রেসিতে স্পেসটা এত ওপেন হয়, এত বেশি ছড়িয়ে যায়, পরে আবার সেটাকে গোছানো যায় না। আমাদের কনস্টিটিউশনালি পার্লামেন্টের মধ্যে মেজর কোনো অ্যামেন্ডমেন্ট করতে পারিনি আমরা। আমাদের এই ধরনের বড় বড় কাজগুলো সব অর্ডিন্যান্সের মাধ্যমে, এসআরওর মাধ্যমে বা এক্সিকিউটিভ অর্ডারের মধ্যে দিয়ে হচ্ছে, পরে সবাই এটাকে র্যাটিফাই করেছে। তো এখন এরা যদি থাকতে থাকতে কনস্টিটিউশনের ম্যাক্সিমাম ডেমোক্রেটাইজেশন করতে পারে এবং সেটা একটা যতখানি সম্ভব সম্মত জাতীয় ঐক্যের ভিত্তিতে হয়, তাহলে নাথিং লাইক দ্যাট, সেই এক্সারসাইজ করা উচিত। আমাদের সেটা মনে হয়। আমরা আলোচনা ফিরবো। ডক্টর তোফায়েল আহমেদ, আপনার কাছে আসবো। এই সময়টি যথেষ্ট কিনা? প্রাথমিকভাবে 3 মাস সময় দেওয়া হয়েছে, এত বড় কর্মযজ্ঞ 3 মাসের মধ্যে সময় মানে সম্ভব কিনা, সেই প্রশ্নের উত্তরটি আপনার কাছে নেব। তার আগে একটা ছোট্ট বিরতি, দর্শক ফিরছে খুব শিগগির।